হাই ফ্রেন্ডস, আজ 21শে মার্চ শনিবার। এখন বাজে 9:20। আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে, খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাব অ্যাকচুয়ালি মেদিনীপুর। তো আমরা যে নতুন ব্লক করতে একটা বেরিয়েছি, করণনগরের যাব আমরা। করণনগরে একটা গড় আছে, রানীরা শিরোমণির একটা গড় আছে, ওটা ব্লক করব। সাথে মহা মন্দির আছে, মহা মন্দিরটাও ব্লক করব। তো সঙ্গে থাকুন। তো এখান থেকে আমরা মেদিনীপুর যাব, মেদিনীপুর লোকালে। তারপর মেদিনীপুর থেকে কোথায় যাব সেটা পরে জানাচ্ছি। তো আমাদের ট্রেন মোটামুটি চলে এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠে আমরা এখন মেদিনীপুর যাবো। মেদিনীপুর থেকে সম্ভবত টোটোয় যাবো। আমাদের যেতে হবে ভাদুতলা। ভাদুতলা থেকে আবার টোটো নিয়ে যেতে হবে। তো চলুন আমাদের সাথে। ট্রেনটা খড়গপুর স্টেশন ছেড়েই যাবো, থেমে গেল। এই ট্রেনটা অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা আগে খড়গপুরে আসার কথা ছিল, 1.5 ঘন্টা লেট আছে। তো ওই ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি পড়ছে, তো ভালোই হবে মনে হচ্ছে আজকের ব্লগটা। তো দেখা যাক এখন কখন মেদিনীপুরকে পৌঁছুন। এলাম মেদিনীপুর স্টেশন, এখন বাজে 9:55। তো আমরা এখন যাব টোটো স্ট্যান্ডে, মেদিনীপুরকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে বেরিয়ে গিয়ে ওখান থেকে টোটো নিয়ে আমরা বাস স্ট্যান্ডে, ওখানে বাসে করে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাসে করে ভাদুতলা যেতে হবে। এই ব্রিজ দিয়ে উঠে আমাদের আগে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তো 1 নম্বর থেকে বেরিয়ে তারপর টোটো স্ট্যান্ড আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান দিয়ে বেরোতে হবে, বেরোলেই টোটো স্ট্যান্ডটা রয়েছে। তো ওখান থেকে আমরা যাবো বাস স্ট্যান্ডে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা টোটো ধরে নিলাম, 15 টাকা পাহাড়ে বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাসেই ভাদুতলা যাবো। মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে মোটামুটি একটা বাস পেয়ে গেলাম আনন্দপুরে যাওয়ার। তো ওটায় আমরা ভাদুতলায় নামবো। তো মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে ভাদুতলা প্রায় 9 কিলোমিটার। তো যাই ভাদুতলায়, ওখান থেকে টোটো করে যেতে হবে আবার আমাদের শিরোমণি গেলাম ভাদুতলা বাসে করে। তো এখান থেকে আমরা এই টোটোটা নিয়েছি। টোটোটা নিয়ে এখান থেকে 20 টাকা ভাড়া আর কি, আমাদের করণনগর নিয়ে যাবে, প্লাস মহামায়া মন্দির 20 টাকা ভাড়া। তো 10 মিনিট পর পরই এখানে টোটো পাওয়া যায়। তো চলুন, তো এখন টোটোয় উঠে আমরা যাব। তো আমাদের টোটো স্টার্ট দিয়ে দিল। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, রাস্তাটা ভালোই রাস্তাটা। এখানে ক কিলোমিটার? 5 কিলোমিটার এখান থেকে আমাদের এই টোটোয় যেতে হবে। চলে এলাম পশ্চিম মেদিনীপুরের করণনগরের ঐতিহাসিক মহামায়া মন্দির কমপ্লেক্সে। এই হচ্ছে গেটটা। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই এখানে মোটামুটি পুজোর দোকানগুলো রয়েছে, পুজো দেওয়ার দোকানগুলো। তো এখান থেকেই পুজোর সরঞ্জাম কিনতে হবে। ওখানে একটা মহামায়া অতিথি নিবাস আছে। আর এই হচ্ছে মন্দির। টোটাল 5টা মন্দির আছে এখানে। মূল গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে এখানে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো যারা গাড়ি নিয়ে আসতে চান আসতেই পারেন। কলকাতা থেকে ওই 150 কিলোমিটারের মধ্যেই পাই রোডে এলে। পুজোর সামগ্রী কেনা হয়েছে। আচ্ছা, না 25 বছর আগে এখানে কিছু, হ্যাঁ, আর এগুলো দোকানপাটগুলো ছিল না। এখানে খাবার দোকানগুলো আছে, আর এখানে পুজোর সামগ্রীর দোকানগুলো। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে 2 ধারে কেউ জুতো খুলবেন না। আর এখানে হচ্ছে 2-3 চাকা 100 টাকা, 4 চাকা 200 টাকা, বড় গাড়ি 400 টাকা গাড়ি পুজো দেওয়া হয় এখানে। আর এখানে বিয়ে অনুষ্ঠানও হয়, কিন্তু রেজিস্ট্রি বাধ্যতামূলক। আর ওদিকে বাথরুম আছে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বারটা।
পশ্চিমমুখী এই প্রবেশদ্বারটিকে বলা হয় যোগী খোপ বা যোগমণ্ডপ। এই প্রবেশদ্বারটির উচ্চতা প্রায় 40 ফুট। তন্ত্র সাধনার বিচারে একসময় এই যোগমণ্ডপেই এক একটি তল সাধনার এক একটি আসন হিসেবে ব্যবহৃত হতো। ত্রিতল এই যোগমণ্ডপে ওপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। শোনা যায় পূর্বে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে সাধকগণ এই যোগমণ্ডপের নিভৃত স্থানে সাধনা করতেন। ঠিক একইভাবে মন্দিরের পূর্ব দিকে রয়েছে আর একটি প্রবেশদ্বার, যেটি বর্তমানে প্রায় বিধ্বস্ত জরাজীর্ণ প্রাচীন দুর্গের মতো দাঁড়িয়ে রয়েছে। বলা হয় এই দুটি প্রবেশদ্বার একদা নহবতখানা হিসেবে ব্যবহৃত হতো। মূল মন্দিরে প্রবেশের সাথে সাথে প্রথমে আপনার চোখে পড়বে সুবিশাল শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর মহাদেবের মন্দির। মাকড়া পাথরের তৈরি একাদশ রথ শিখর বিশিষ্ট রেক দেউল স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট এবং লম্বা প্রায় 20 ফুট। পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীর বাংলার যেসব রেক দেউল স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরটি গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্ণগরের এই দণ্ডেশ্বর মহাদেবের মন্দির। দণ্ডেশ্বর মহাদেব মন্দিরের ডান পাশে আছে সদা জাগ্রত প্রহরী ভগবান শিবের পরম ভক্ত নন্দী মহারাজ। আর এই হলো বাবা দণ্ডেশ্বর মহাদেবের ত্রিশূল, যাকে বলা হয় জগতের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রতীক। দণ্ডেশ্বর মহাদেব মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। মন্দিরের মূল গর্ভগৃহে গৌরীপট্টের প্রায় 4 ফুট গভীরে অন্ধকার গহ্বরে অবস্থান করছেন বাবা দণ্ডেশ্বর মহাদেব, একটি জাগ্রত শিবলিঙ্গ। দণ্ডেশ্বর মহাদেবের গর্ভগৃহের বাইরে ডান দিকে অবস্থান করছেন বাবা খড়গেশ্বর মহাদেব, আর বাম দিকে আছে রামেশ্বর আসন। এখানে বসে কবি রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্য রচনা করেছিলেন। মন্দিরের পূর্ব দিকে অবস্থান করছে কবি রামেশ্বরের এই সমাধি ক্ষেত্রটি। দণ্ডেশ্বর মহাদেবের উত্তর পূর্ব কোণে রয়েছে এই মহাবীর মন্দির। মন্দিরের পরম পুরুষ শ্রী শ্রী রঘুনাথজির উদ্যোগে ও অন্যান্য ভক্তদের আর্থিক সহযোগিতায় এই মন্দির সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আর মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন মহাবীর হনুমান মহারাজ। দণ্ডেশ্বর মন্দিরের পশ্চাদে দক্ষিণ পূর্ব কোণে রয়েছে আরেকটি জাগ্রত যোগমায়ার মন্দির। তুলনামূলক ছোট হওয়া সত্ত্বেও এই মন্দিরের গঠন নির্মাণ শৈলী কিন্তু অসাধারণ। আর এই মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধিকুণ্ড। পার্শ্ববর্তী সমস্ত মন্দিরের দেবচরণ ধৌত জল গুপ্ত সুড়ঙ্গ পথে এই কুণ্ডে এসে পড়ে। ফলস্বরূপ ভক্তরা এই কুণ্ডের জল ভক্তি সহযোগে চরণামৃত রূপে পান করেন। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের জল পান করলে রোগ মুক্তি পাওয়া যায়। অনেকে মনে করেন রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের সময় এখানে একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল। দণ্ডেশ্বর মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে তার ঠিক ডান পাশেই রয়েছে মহামায়ার মন্দির। রেক দেউল নির্মাণ শৈলীতে নির্মিত এই মন্দিরটির গঠনশৈলী এক কথায় অনবদ্য। মহামায়া মন্দির সংলগ্ন নাট মন্দির বরাবর হেঁটে গেলে প্রথমে পড়বে যজ্ঞকুণ্ড। মানুষের হিতার্থে সাধক বাবা রঘুনাথ এই কুণ্ডের যজ্ঞ আহুতিতে বিসর্জন দিয়েছেন বহু অশুভ শক্তিকে। ফলস্বরূপ চাকরি, বিবাহ ও অন্যান্য নানান জটিল সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছেন আদিশক্তি মহামায়া। এরপর যজ্ঞকুণ্ড পেরিয়ে মায়ের মুখোমুখি দরজার ঠিক আগে রয়েছে আরেকটি উঁচু বেদি, যার নাম বুধির পাত্র। মন্দিরের ছাগ বলি দেওয়ার পর একটি মাটির সরা পাত্রে সদ্য ছিন্ন হওয়া ছাগমুণ্ড ও রক্তমাখা মাংসের একটি ছোট টুকরো মাকে এই বেদিতেই নিবেদন করা হয়। এরপর প্রবেশ করলাম মহামায়ার গর্ভগৃহে। সিঁদুরলিপ্ত মা মহামায়া এখানে 10 মহাবিদ্যার অন্যতম অষ্টম রূপ বগলাদেবী হিসাবে অধিষ্ঠান করছেন। আর মা মহামায়ার ঠিক পাশেই দেখবেন আরেকটি মূর্তি, ইনি হলেন মা অভয়া কালী, একই গর্ভগৃহে যুগ্ম মূর্তি। আর মা মহামায়ার বাঁদিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। একদাই পবিত্র আসনে বসে সাধক কবি রামেশ্বর ভট্টাচার্য, সাধক রাজা যশবন্ত সিং, সাধক বালানন্দ ব্রহ্মচারী, সাধক ব্যোমকেশ ভট্টাচার্য ও সাধক রঘু বাবা কঠোর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। রঘু বাবা হলেন এখানকার সিদ্ধ পুরুষ সাধক। ইনি হলেন কর্ণগড়ের মা মহামায়ার প্রাণের ছেলে সাধক রঘু বাবা। মায়ের ডাকে সুদূর টাটানগর থেকে কর্ণগড়ে এসে সাধক ব্যোমকেশ ভট্টাচার্যের কৃপায় 1961 সালে এই মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তীকালে বাবা রঘুনাথের সক্রিয় উদ্যোগে
কয়েক শত বছরের প্রাচীন এই মহামায়া মন্দিরে নবকলরবে রূপায়িত হয়েছে। সেক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণেশ্বরের যেমন রামকৃষ্ণ পরমহংসদেব তারাপীঠের সাধক বামাখ্যাপা, তেমনি কর্ণগড়ের সাধনপীঠের সিদ্ধ পুরুষ হলেন শ্রী শ্রী রঘু বাবা। ইনি হলেন অলোক ব্যানার্জি, এই মন্দিরের, এই মহামায়া মন্দিরের পুরোহিত। তো ওনার কাছ থেকে একটু এই মন্দির সম্বন্ধে আমরা ইতিহাস আর জনশ্রুতি কী কী আছে এগুলো জেনে নেব। তো আপনি একটু বলুন কাইন্ডলি একটু আমাদের, এই মন্দিরটা কতদিন আগের? এই মন্দির কতদিন আগে এই সাল কেউ বলতে পারে না যদি, তবে আনুমানিক আমরা যেটা বলি প্রায় 1200 বছর আগেকার মন্দির। এইটা আমরা জানতে পেরেছি রানী শিরোমণিকে নিয়ে যে চুয়ার বিদ্রোহ হয়েছিল, চুয়ার বিদ্রোহের নেত্রী রানী শিরোমণি ছিল। তো সেই চুয়ার বিদ্রোহের স্থানটাকে চিন্তা করে আমরা আনুমানিক বলি প্রায় 1200 বছর হয়ে যাবে মন্দির। তো এর কোনো সাল নেই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা কত সালে মন্দির হয়েছিল। হ্যাঁ, এখানে সাধনপীঠ এটা, এখানে মা মহামায়া যিনি মা বগলামুখী রূপে পরিচিত, তার পাশে আরেক মূর্তি আছেন যিনি মা অভয়া, তিনি দক্ষিণাকালী রূপে পরিচিত। আর এই সামনে আছে রঘু বাবা। রঘু বাবা আছেন এখানকার সিদ্ধ পুরুষ, আচ্ছা, সাধক সন্তান। আর এই ভৈরব মন্দির, দণ্ডেশ্বর খড়গেশ্বর জিউর মন্দির এটা। আর পাশে আছে হনুমানজি মন্দির। আর পূর্বে আছে যোগমায়া, আচ্ছা, জামদগ্নি, যেটা জামদাগড় থেকে নিয়ে আসা হয়েছে, আচ্ছা, আসন দেবী, আচ্ছা। টোটাল 5টা মন্দির আছে না? টোটাল 5টা মন্দির, আচ্ছা আচ্ছা। আর এই যে এইটা হচ্ছে আপনার ইয়ের, এটা গাজন হয় এখানে, গাজন হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা কি মন্দির বললেন? কোন একটা? হনুমানজি মন্দির। হনুমানজি মন্দির, আচ্ছা। আর এখানে একটা মূর্তি দেখছি, ওই মূর্তিটা, মূর্তিগুলো এই যে গুরুদেবের মন্দিরটা হয়েছে বা এই যে হনুমানজি মন্দির যে নতুন করে এগুলো হয়েছে, তো এগুলো আগে নয়, ওই খুব হলে 5-10 বছর আগেকার তৈরি হয়েছে। তো এইখান থেকে যেমন ভিত খোঁড়া হয়, ভিত খোঁড়া থেকে এগুলো পাওয়া গেছে। ও আচ্ছা আচ্ছা, মূর্তিগুলো। মেন পুরনো মন্দির হচ্ছে যে শিব মন্দির, মেন মন্দির ওইটা। এই যে যাচ্ছে সব যাত্রী দেখতে পাচ্ছেন, এটা মেন পুরনো মন্দির, মেন পুরনো মন্দির। এখানে মা মহামায়া আছেন। এইটা পরে তৈরি হয়েছে, এটা পরে তৈরি হয়েছে, আচ্ছা 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 আচ্ছা। আর এটা নববোধ খানা, এইটা হচ্ছে যোগ সাধনার জায়গা। এটা আগে আগে কিন্তু এটা গেট ছিল না, আচ্ছা, গেট ছিল পূর্ব দিকে মেন গেট। হ্যাঁ, ওইটাই মেন গেট ছিল। আমি 25 বছর পরে এলাম, কারণ ওটা একদম ভাঙা চোরা অবস্থায় ছিল। এখন এটাই মেন, আচ্ছা। এটাকে আমরা যোগ মণ্ডপ বলি, আচ্ছা, এটা যোগ মণ্ডপ, আচ্ছা। হ্যাঁ, 3টে স্তর আছে, আচ্ছা, 3টেই কিন্তু আসন, যোগাসন, আচ্ছা, যোগাসন। সিদ্ধ পুরুষরা এখানে যোগ সাধনা করতে হয়, আচ্ছা 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 আচ্ছা। এখন এটা মেন গেট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ দাদা। আর আরেকটা জিনিস জানতে চাই, এখানে ভোগের ব্যাপারটা একটু বলুন না। ভোগ আপনাকে প্রতিদিনই ভোগ পাবেন। হ্যাঁ, সকাল 7:30 থেকে 9:30টার মধ্যেই সামনে বোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার সকলে নিয়ে যাবেন, এই ফোনে কথা বলবেন, বলে কজন খাবেন লিখিয়ে দেবেন। 12টার মধ্যে আপনাকে টাকা দিয়ে কুপনটা নিয়ে নিতে হবে। 12টা পর্যন্ত আপনার কুপনটা অপেক্ষা করা হবে। তারপরে হলে কুপনটা নাও থাকতে পারে, কেউ অপেক্ষায় বসে থাকলে তাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ঠিক আছে। এই মন্দিরটা বানানোর সময় মাটি খুঁড়ে এই মূর্তিগুলো পাওয়া গেছিল। এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই হলো চলস্তম্ভ। চৈত্র সংক্রান্তিতে এখানে পালিত হয় বিশেষ ঝাপান উৎসব। আর সমগ্র মন্দিরটিকে ঘিরে রেখেছে একটি সুউচ্চ দুর্গ প্রাচীর। দেখুন কত পুরনো এটা, স্ট্রাকচারটা দেখলে বোঝা। এটা হচ্ছে পূর্ব গেট, এটাই অ্যাকচুয়ালি আগে গেটটা ছিল। ওদিকে গেটটা, পশ্চিম গেটটা পড়ে হয়েছে। ভোগ সেটটা এদিকে, ভোগ এদিকেই তৈরি হয়। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠে। দিয়েও সিঁড়ি আছে, যেটা গেটটা বন্ধ আছে। চারিদিকে পাঁচিলটা রয়েছে। ঐতিহাসিক পুকুরটা এখনো, যখন এখানে গাজনে মেলা হয়, সব এখানে স্নান টান করে পুজো দেয়। এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গাটা।
সামনে মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার, তো এখান থেকে এই ডাল পুরি 10 টাকা করে, দুটো 20 টাকা, আর ছানার জিলেপি খেলাম, খিদেও পেয়েছিল। পশ্চিম মেদিনীপুরে ঐতিহাসিক এই মহামায়ার খড়গেশ্বর দণ্ডেশ্বর মন্দিরে যদি আপনারা আসতে চান ভালোই লাগবে, একদিনের জন্য আসতেই পারেন। তো তার জন্য কলকাতা থেকে মেদিনীপুর আসতে হবে, মেদিনীপুর 128 কিলোমিটার, ট্রেনে আসতে পারেন। সেখান থেকে বাই বাসে আসতে পারেন, বাই বাসে এসে তারপর আপনার টোটোয় আসতে হবে। টোটোয় 5 কিলোমিটার আপনার ভাদুতলা থেকে বাসে ভাদুতলা আসতে হবে, ভাদুতলা থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে এই মহামায়া মন্দির। তো ভালোই লাগবে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই ধরনের ব্লগ দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ব্লগ করবে। এরপরে আমরা যাচ্ছি এখান থেকে কর্ণকলে ঐতিহাসিক যে রানীর শিরোমণি গড় যেটা, এবং ওটা লাস্ট 3 মাস ধরে খনন কার্য চলছে এবং অনেক কিছু প্রত্নতাত্ত্বিক অনেক কিছু পেয়েছে, সেগুলোও দেখাবো। পরবর্তী ব্লগে সেটা থাকবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।